তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। আজকের দুই ভাই জিমি উসো আর জে উসো মানে উসো ব্রাদার্সের আজকের 39তম জন্মদিন, তাই রাসেল এক্সপ্লেনারের তরফ থেকে জিমি উসো আর জে উসোকে হ্যাপি বার্থডে। আর এখানে যে এই উসো ব্রাদার্সকে মানে বিশেষ করে জে উসোকে রিয়া রিপ্লি তার স্টোরিতে হ্যাপি বার্থডে উইশ করেছে। আর দেখতেই পাচ্ছ এখানে রিয়া রিপ্লি স্টোরিতে কীরকম একটা ফটো দিয়েছে। তো খুবই ভালো কথা, রিয়া রিপ্লি জে উসোকে হ্যাপি বার্থডে উইশ করেছে। জিমি উসোর তো কোনো পাত্তা নেই, কিন্তু দেখে মনে হচ্ছে যে রিয়া রিপ্লিরই বেশি ইচ্ছা জে উসোর সাথে কাজ করার। কারণ জে উসোর তো ইচ্ছা আছে, কিন্তু রিয়া রিপ্লির ফটোটা দেখে মনে হচ্ছে যে রিয়া রিপ্লির একটু বেশি ইচ্ছা করছে জে উসোর সাথে ডাব্লিউডাব্লিউর অন স্ক্রিনে কাজ করার। আর আমরা যেমনটা জানি যে কালকের প্যাট ম্যাকাফির শেষ মানডে নাইট ড্র ছিল, এরপরে আমরা তাকে আবার সেই পরের বছর দেখতে পাবো। তো কালকের মানডে নাইট ড্রতে সে ব্যাক স্টেজে বেশ কয়েকজনের সাথে সেলফি তোলে আর কয়েকটা সেলফি পোস্টও করে। দেখতে পাচ্ছি ডমের সাথে সেলফি রয়েছে, তারপর জে উসোর সাথে সেলফি তুলেছে জে উসোর চশমা পরে। আর এখানে আমাদের চ্যাট গেবালের সাথেও সেলফি রয়েছে, গান্তারের সাথেও সেলফি রয়েছে, কিন্তু গান্তারের সাথে সেলফিটা দেখে মনে হচ্ছে যে গান্তার তো মনে হচ্ছে এক্ষুনি প্যাট ম্যাকাফিকে দুটো তিনটে চপ বসিয়ে দেবে। আর সবার লাস্টে একটা ফটো আছে, আর যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে প্যাট ম্যাকাফি পল হেমানের সাথে ফটো তুলেছে। পল হেমান কিন্তু রয়ের ব্যাক স্টেজে ছিল একেবারে গরিলা পজিশনে, যেখানে ট্রিপল এইচ বসে থাকে। তো এর মানে হচ্ছে যে পল হেমান ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা শোতেই কিন্তু ব্যাক স্টেজেতে উপস্থিত থাকে, এটাও আমরা জানতে পারলাম প্যাট ম্যাকাফির এই সেলফি অভিযান থেকে। আর ফাইটফুল সিলেক্টের তরফ থেকে এই নিউজটা এসছে যে রিকোসে এইডাব্লিউর সাথে একটা মাল্টিপল ইয়ারের ডিল সাইন করে নিয়েছে। মাল্টিপল ইয়ার তার মানে কম করে হলেও 2 বছরের ডিল হবে। আর আমার তো মনে হয় 2 বছরের বেশি ডিল সাইন করেছে, তাহলে আর কিছুদিন পর থেকে আমরা এইডাব্লিউতে রিকোসেকে দেখতে পেয়ে যাব। আর কিছুদিন পরেই তার ডেবিউও হয়ে যাবে এইডাব্লিউতে। আর রেমিস্ট্রো তার একটা ইন্টারভিউতে এটা বলে যে সে ডমিনিকের সাথে এখনও মাস্ক ভার্সেস হেয়ারের ম্যাচ করতে রাজি আছে, আর এই স্টিপুলেশনটা সে খুব পছন্দও করছে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে রেসলম্যানিয়া 39 যেখানে প্রথমবার ডমডম তার বাবার সাথে ম্যাচ লড়ে, আমরা ভেবেছিলাম যে এখানেই মাস্ক ভার্সেস হেয়ারের স্টিপুলেশন থাকবে, কিন্তু দেখলাম যে সেটা হলো না। তারপর এই বছর দেখলাম যে ডমিনিক আবার এসে তার বাবার পেছনে কাটি করা শুরু করলো, তো ভাবলাম যে হয়তো এইবারে হবে, কিন্তু দেখলাম যে এখানে একটা ট্যাগ টিম ম্যাচ বুক করে দেওয়া হলো। তো এখানেও দেখতে পেলাম না, কিন্তু মনে হচ্ছে ভবিষ্যতে এদের মধ্যে আরেকটা ম্যাচ তো হবেই হবে, আর সেখানে আমরা মাস্ক ভার্সেস হেয়ারের স্টিপুলেশনটাও দেখতে পেয়ে যাব। তো দেখা যাক এটা কবে হয়। রে মিস্টেরিও প্রথমে তো ইন্টারেস্টেড ছিল না, এমনকি প্রথমে তো রে মিস্টেরিও তার ছেলে ডমিনিকের সাথে ম্যাচই লড়তে চাইছিল না, কিন্তু একবার যখন ম্যাচ লড়ে নিয়েছে এখন তো নানা রকম স্টিপুলেশনও সে অ্যাড করা শুরু করে দিয়েছে। তো রে মিস্টেরিওর কোনো অসুবিধা নেই যদি হেয়ার ভার্সেস মাস্কের স্টিপুলেশন হয়। আর এই ম্যাচটা তো করানো খুবই দরকারি বলতে হবে, কারণ এদের মধ্যে এরকম একটা ম্যাচ সবাই দেখতে চায়। আর এই ম্যাচটা যদি হয় তাহলে এই ম্যাচে যদি রে মিস্টেরিও হেরেও যায় তাও কিছু যায় আসবে না, কারণ রে মিস্টেরিওর তো মাস্ক খুলতে হবে। আর আমরা রে মিস্টেরিওকে আনমাস্ক অবস্থায় অনেকবার দেখেছি। রে মিস্টেরিওর অরিজিনাল ফেস আমরা সবাই চিনি, কিন্তু ডমডম যদি টাকলা হয়ে যায় সেটা দেখতে আমাদের খুবই ভালো লাগবে। তাই এই ম্যাচটা তো আমরা নিশ্চয়ই দেখতে ইন্টারেস্টেড আছি। আর রে মিস্টেরিও এটাও বলে যে তার যখন রিটায়ারমেন্টের টাইম কাছে চলে আসবে তখন সে একটা ফেয়ারওয়েল ট্যুর করতে চায়, ঠিক যেমনটা জন সিনা করবে বলে ঠিক করে রেখেছে। তো আমরা রে মিস্টেরিওরও হয়তো একটা ফেয়ারওয়েল ট্যুর দেখতে পাবো আর 1-2 বছর পর। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, যদিও তোমাদের মধ্যে অনেকেই এটা জানো। তো দেখো এখানে একটা ফটো দেখতে পাচ্ছি, ফটোর বাঁ দিকে রয়েছে আমাদের সোনিয়া ডেভিল, আর ডান দিকে যে রয়েছে সে হচ্ছে সোনিয়া ডেভিলের বউ। তো হ্যাঁ, ঠিকই শুনছো, এটা সোনিয়া ডেভিলের বউ, কারণ হচ্ছে আমাদের সোনিয়া ডেভিল হচ্ছে লেসবিয়ান। আর এই কালচারটা আমেরিকাতে বা বাইরের যে সমস্ত ফরেন কান্ট্রি রয়েছে সেখানে খুবই ফেমাস, ওখানে এইগুলো চলে। আমাদের এখানে এটা একটু আর্ট চোখে দেখা হয়, কিন্তু ওখানে এগুলো নর্মাল ব্যাপার। আর তো এই হচ্ছে সোনিয়া ডেভিলের বউ, দেখতেই পাচ্ছ। তো তোমাদের মধ্যে অনেকেই এটা জানতে, আবার অনেকে এটা জানতে না, তো যারা জানতে না তাদের জন্য এটা দেখালাম। তো মেন কথাটা হচ্ছে যে আমরা এখানে খাবারের অভাবে না খেতে পেয়ে মরছি, আর ওইখানে খাবার অপচয় হচ্ছে। আর এর পরের নিউজ হচ্ছে যে তোমাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে এইডাব্লিউ অস্ট্রেলিয়াতে স্টেডিয়াম দেখছে, যে তারা একটা বড় স্টেডিয়াম শো করাতে চায়, সেই জন্য তারা স্টেডিয়াম খুঁজছে। আর এই ব্যাপারটা এখন টনি খান নিজেই কনফার্ম করেছে। টনি খানও বলেছে যে হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়াতে একটা বড় স্টেডিয়াম শো করাতে চাই,
তার জন্য আমরা দেখছি যে কোন স্টেডিয়ামটা ভালো হয়, আর তারা সেখানে স্টেডিয়াম খুঁজছেও। তো এইটা এখন AEWর যে মালিক টনি খান সে নিজেই কনফার্ম করে দিয়েছে। আর তার মানে এটাও কনফার্ম যে আমরা 2025 সালে অস্ট্রেলিয়াতে AEWর একটা বড় স্টেডিয়াম শো দেখতে পাবো। তো অনেকদিন পর এবার বেকি লিঞ্চের ব্যাপারে একটা আপডেট এসছে। বেকি লিঞ্চ তার ইন্টারভিউতে কিছু কথা বলেছে, আর আমরা কিছুদিন আগে বেকি লিঞ্চের একটা বায়োগ্রাফি রিলিজ হতে দেখতে পাই। আর তারপর বেকি লিঞ্চ এমন কিছু কথা বলে যেটা থেকে ফ্যান্সরা একটা ধারণা করছিল যে বেকি লিঞ্চ হয়তো রিটায়ার হয়ে যাবে, কিন্তু আমি কিছু বলিনি এই বিষয়ে, কারণ আমি জানতাম যে বেকি লিঞ্চ রিটায়ার এত সহজে তো হবে না। ওটা জাস্ট এমনিই বলছে, ফ্যান্সরা নানা রকম থিওরি তো প্রত্যেক কথাতেই বানিয়ে থাকে, তো এটাও সেরকম ছাড়া আর কিছু নয়। তো বেকি লিঞ্চ এখন লম্বা টাইম অফে রয়েছে। তো বেকি লিঞ্চ ফাইনালি এতদিন পর তার মুখ খুললো। সে বললো যে এখন আমি আমার লাইফের অনেকটা ভালো সময় কাটাচ্ছি, এত বিজি লাইফ থেকে বেরিয়েছে আমি আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি, আমার বাচ্চা রয়েছে, আমি তার সাথে খুবই ভালো টাইম স্পেন্ড করছি, এখন আমি আমার টাইমটা খুবই এনজয় করছি, আর যার ফলে আমার মুড খুবই ভালো আছে। আর আমি ফাইনালি আমার বায়োগ্রাফি লেখার বা বায়োগ্রাফি বার করার সিদ্ধান্ত নিই। আর কিছুদিন আগে আমরা তার বায়োগ্রাফি রিলিজ হতেও দেখতে পাই। তো বেকি লিঞ্চ এখন তার টাইম খুবই ভালোভাবে স্পেন্ড করছে, তার ছুটি খুব ভালোভাবে এনজয় করছে। আর আমার যতদূর মনে হয় রয়্যাল রাম্বলে আমরা বেকি লিঞ্চকে দেখতে পেয়ে যাব। আর এবারে আসি ব্যাশ ইন বার্লিনের ওপর। তো ব্যাশ ইন বার্লিনে একটা জিনিস খুবই খারাপ লাগছে যে এখনও পর্যন্ত 4টে ম্যাচই বুক আছে, আর মনে হচ্ছে এই 4টে ম্যাচই বুক থাকবে। কারণ ভেবেছিলাম যে হয়তো ব্লাড লাইনের একটা ম্যাচ বুক থাকবে, কিন্তু ব্লাড লাইনের ম্যাচ হবেই বা কার সাথে, একমাত্র রোমানের সাথেই হওয়ার কারোর চান্স ছিল, কিন্তু রোমান তো মনে হয় না যে ব্যাশ ইন বার্লিনেতে কম্পিট করবে। তো আমরা ব্লাড লাইনেরও কোনো ম্যাচ দেখতে পাবো না। তাহলে বাকি রইলো মাত্র 4টে ম্যাচ, আর এক সপ্তাহ বাকি আছে। মনে তো হয় না আর কোনো ম্যাচ অফিসিয়াল হবে। তো যতদিন যাচ্ছে ম্যাচের সংখ্যা কমতে থাকছে। আগে তো 5খানা তাও বুক করতে, এখন দেখছি মাত্র 4খানা। কদিন পর দেখবে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে মাত্র 1খানাই ম্যাচ বুক করেছে। তো আর কিছু বলার নেই, এই কটাই ম্যাচ থাকবে। ম্যাচগুলো খুবই প্রেডিক্টেবল, একমাত্র ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের যে ম্যাচটা আছে সেটা একটু আনপ্রেডিক্টেবল রয়েছে, বাকি সব কটা ম্যাচই তো প্রেডিক্টেবল। তো ব্যাশ ইন বার্লিনতে জার্মানিতে ডাব্লিউডাব্লিউর প্রথম শো হচ্ছে, একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হচ্ছে, আর সেখানে এইরকম একটা ম্যাচ কার্ড। তো আর কিছু বলার নেই, দেখা যাক পরের সপ্তাহে কোনো ম্যাচ বুক করে কিনা। আমরা তো আঙ্কেল হাউডির ডেবিউ ম্যাচটাও দেখতে পেলাম না ব্যাশ ইন বার্লিনের। তারপরে ব্রনসন রিড ভার্সেস ব্রন স্ট্রোম্যানের এত বড় একটা ম্যাচ, সেটাও ব্যাশ ইন বার্লিনেতে হলো না। এমনকি সেমাস ভার্সেস পিট ডানের ম্যাচটাও ওটা রয়্যাল এপিসোডেই করানো হয়ে গেল। তো ডাব্লিউডাব্লিউ তো কোনো ইচ্ছাই নেই, সব ম্যাচ র আর স্ম্যাকডাউনই করে দিচ্ছে, আর প্রিমিয়াম লাইভ ইভেন্টে যেগুলো না করালে নয় সেগুলোই করছে। এইটা ট্রিপল এইচের যুগে আমার একটা খারাপ জিনিস লাগে। ভিন্স ম্যাকম্যান তাও ভালো ভালো ম্যাচ বুক করতো, কিন্তু ট্রিপল এইচ ম্যাচের সংখ্যা দিন দিন আরও কমিয়ে দিচ্ছে। আর কালকের আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে জন সিনা রোমান রেন্সকে এই ডাব্লিউডাব্লিউ রেসলিংয়ের জগতের ইতিহাসে সবথেকে গ্রেটেস্ট অফ অল টাইম বলেছে। এবারে জন সিনা আজকের ফাইনাল এটাও বলে দিয়েছে যে সে কেন রোমান রেন্সকে গ্রেটেস্ট অফ অল টাইম বলেছে। তো কারণটা হচ্ছে যে জন সিনা বলে যে 2012 সাল থেকে এখনও পর্যন্ত রোমান রেন্স অ্যাক্টিভ স্টার হিসাবে কাজ করছে, আর রোমান রেন্স যেটা করেছে সেটা আর কোনো কেউ করতে পারেনি। রোমান রেন্সের জন্য ডাব্লিউডাব্লিউর টিকিট বিক্রি হয় আর নিমেষের মধ্যে এরিনা সোল্ড আউট হয়ে যায়। রোমান রেন্স একমাত্র সুপারস্টার যার জন্য ডাব্লিউডাব্লিউ স্টক এতটা হাইয়ে গেছে। রোমান রেন্সের জন্য ডাব্লিউডাব্লিউ স্টক কোথা থেকে কোথায় চলে গেছে, মানে একদম উচ্চ লেভেলে, যেটা আজ পর্যন্ত কোনো স্টার করতে পারেনি। আর তাছাড়া লকডাউনের সময় যখন সবাই দেখা ছেড়ে দিচ্ছিল ডাব্লিউডাব্লিউ, খুবই বোরিং হয়ে গেছিলো ডাব্লিউডাব্লিউ, তখন রোমান রেন্স নিজের কাঁধের ওপরে একা ডাব্লিউডাব্লিউকে ক্যারি করেছে। আর ডাব্লিউডাব্লিউ স্টক কিন্তু নিচে যেতে দেয়নি, বরং আরও ওপরে নিয়ে গেছে। তো এই কাজটা ডাব্লিউডাব্লিউ ইতিহাসে কোনো সুপারস্টার আর করতে পারেনি, যেটা রোমান রেন্স করেছে। সেই জন্যই জন সিনার মতো রোমান রেন্স হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। আর এটা আমরা আজকের বলে নয়, জন সিনা বলে নয়, আরও অনেকে এই কথাটা বলেছে। রোমান রেন্স কাজটাই এমন করেছে মডার্ন এরাতে এসে, যেটা হয়তো খুব কম সুপারস্টারই করার যোগ্যতা রাখে। তো এই কারণ হচ্ছে রোমান রেন্স আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম, আর এখনও পর্যন্ত গ্রেটেস্ট অফ অল টাইম হওয়া সত্ত্বেও সে অ্যাক্টিভ সুপারস্টার রয়েছে। আমরা যাদেরকে সম্ভবত গ্রেটেস্ট অফ অল টাইম বলে থাকি তারা রিটায়ার হয়ে গেছে, যেমন আন্ডারটেকার বা বলতে পারো স্টোন কোল্ড স্টিভ অস্টিন, শন মাইকেলস, এমনকি দ্য রকও তো প্রায় রিটায়ারই বলতে পারো। শুধুমাত্র এখন একটা দুটো ম্যাচ রেসেল করা বাকি রয়েছে, সেই জন্য এসছে, নাহলে তো সে আর ডাব্লিউডাব্লিউতে তার দেখাই মিলতো না। রোমানের সাথে ম্যাচ বাকি আছে, সেই জন্যই সে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসছে। তো এইটাও হচ্ছে একটা অনেক বড় কারণ রোমান রেন্স হচ্ছে এখন অ্যাক্টিভ সুপারস্টার। তো এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর নিউজ ভিডিওতে।